আজ 7ই আগস্ট বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান, ঝাড়গ্রামে এনআরসি ইস্যুতে ফুঁসে উঠলেন মমতা। ভোটার তালিকায় নাম নথিভুক্তিতে কারচুপি, বাংলার 4 অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অভিষেকের বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্য নয়, শুভেন্দুকে কড়া আদালতের নির্দেশ। বিহারের পর বাংলা, এবার এসআইআর বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের। আমি তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ঙ্কর হবে, 26-এর আগে দলের নেতাদের হুঁশিয়ারি অভিষেকের। মিঠুনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়, নির্দেশ দিল কোর্ট। শুভেন্দুর কনভয় হামলা, এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে অমিত শাহ। কাউকে সাসপেন্ড করব না, নির্বাচন কমিশনকে তীব্র হুঙ্কার মুখ্যমন্ত্রীর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। এনআরসি ইস্যুতে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন বাংলায় এনআরসি করতে দেবেন না তিনি। এদিকে কেন্দ্র নিজের অবস্থানে অনড়। অসম সরকারের তরফে এ রাজ্যের অনেককেই নোটিশও পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে ফুঁসে উঠলেন মমতা। সরাসরি তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বললেন অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন কর্মসূচি শুরু করেছে তৃণমূল। তারই অংশ হিসেবে বুধবার ঝাড়গ্রামে মিছিল করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শহরের 5 মাথার মোড়ে সভা করেন তিনি। সেখান থেকে বাঙালি হেনস্থা থেকে এনআরসি একাধিক ইস্যুকে কেন্দ্র করে তুলোধনা করেন তিনি। তার সাফ কথা, পুরনো নথির দোহাই দিয়ে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। তিনি বলেন এসআইআর এর নেপথ্যে এনআরসি, ভয়ে মানুষ আত্মহত্যা করছে, কিন্তু কেউ ভয় পাবেন না, মানুষের অধিকার কাটতে দেব না। বিজেপির চালাকি মানুষ বুঝে গিয়েছে, এনআরসি হচ্ছে না, হবেও না। এরপরই অমিত শাহের জন্মের শংসাপত্র প্রসঙ্গ শোনা যায় তাঁর মুখে। তিনি বলেন অমিত শাহ জন্মের শংসাপত্র দেখান, অসম সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণে কারচুপির অভিযোগ, তার জেরে বাংলার মোট 4 আধিকারিককে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিবকে ওই 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে। ওই 4 জনের তালিকায় রয়েছে এবং 2 ARO। সূত্রের খবর, এদের মধ্যে রয়েছেন বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী ও তথাগত মণ্ডল এবং ময়নার ERO বিপ্লব সরকার, সুদীপ্ত দাস। নির্বাচনের কাজে নিযুক্ত 4 আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেদের ঘনিষ্ঠ ডেটা এন্ট্রি অপারেটরদের কিছু গোপন নথি দিয়ে নাম নথিভুক্তিকরণের কাজ করতেন। সেসব ভোটারদের নাম হিসেবে তালিকায় সংযোজিত হতো, আর এতেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছে ওই 4 জনের বিরুদ্ধে। দিল্লির নির্বাচন কমিশন এই অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করেছে। সরকারি কাজে অনিয়মের অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে। মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। চিঠিতে কমিশন উল্লেখ করেছে 29 জুলাই পাওয়া একটি অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ। বারুইপুর পূর্ব ময়না বিধানসভা কেন্দ্রের 4 নির্বাচনী আধিকারিক নিজেদের কাজ ঠিকমতো করেননি। শুধু তাই নয়, ভোটার তালিকার কাজ করতে গিয়ে তারা গোপনীয়তার নীতিও ভেঙেছেন। নিজেদের লগইন আইডি অন্যদের দিয়ে কাজ করিয়েছেন, যা নির্বাচন কমিশনের নিয়মের পরিপন্থী। জানানো হয়েছে 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই আইনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত জেল হতে পারে। অনেক হয়েছে, আর সহ্য নয়। 2026-এর নির্বাচনের আগে যে অসভ্যতা তৃণমূল কংগ্রেস শুরু করলো, তাতে কি তাদের কফিনে এবার শেষ পেরেক পোতার কাজ শুরু করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে রাজনৈতিক ইস্যুতে বারবার করে বাংলায় এসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে যে এবার তাদের টার্গেট পশ্চিমবঙ্গ। তবে আজ সেই অমিত শাহের অত্যন্ত স্নেহভাজন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় যেভাবে হামলা হয়েছে কোচবিহারে, তাতে রাজ্যকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত, এমনটাই বিজেপি নেতা কর্মীদের মনের মধ্যে আওয়াজ উঠেছিল। অবশেষে তা বুঝতে পেরেই কি গোটা ঘটনা এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বস্তুত এদিন কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলা হয়। যে ঘটনায় তার বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙে যায়, অল্পের জন্য রক্ষা পান রাজ্যের বিরোধী দলনেতা। আর সেই খবর গিয়ে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। ইতিমধ্যে গোটা ঘটনা জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ফোন করে বিস্তারিত খবর নেওয়া হয়েছে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে যে তাহলে কি এবার রাজ্যের বিরোধী দলনেতার উপর এই ধরনের আক্রমণের ঘটনায় কড়া পদক্ষেপ
নিতে চলেছে কেন্দ্র? যেভাবে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা হলো 2026-এর নির্বাচনের আগে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার হয়তো অমিত শাহের দপ্তর অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিতে পারে কড়া পদক্ষেপ। আর যদি সত্যি সেই পদক্ষেপ হয়, তাহলে তা রাজ্যের আইনে শাসন ফেরাতে অত্যন্ত সদর্থক পদক্ষেপ যেমন হবে, ঠিক তেমনি কেন্দ্রের পক্ষ থেকে কড়া ট্রিটমেন্ট শুরু হলে তৃণমূলের গুন্ডাদের মাতব্বরি 1 সেকেন্ডেই বন্ধ হয়ে যাবে। দিনের শেষে তেমনটাই বলেছেন রাজনৈতিক সমালোচকরা। ইতপুর থানার মামলায় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের কাছে কেস ডায়েরি চেয়েছে আদালত। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত জানান, তদন্ত চলবে, তবে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। বাংলা ভাষা রক্ষায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের সরগরম জঙ্গলমহলের ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের মাটি থেকেই আবারও বিজেপিকে তীব্র ভাষায় হুঙ্কার শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা রক্ষায় পদযাত্রার পর সভামঞ্চে বক্তৃতায় বিজেপিকে হুঙ্কার দিয়ে তৃণমূল নেত্রী বলেন, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানব না, দরকারে রক্ত দেব, 1 ইঞ্চি জমি ছাড়ব না। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজ্যের 2 ইআরও এবং 2 এইআরও কে সাসপেন্ডের নির্দেশ দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দিন জানিয়েছেন, কমিশনের সেই নির্দেশ তিনি মানবেন না। বুধবার ঝাড়গ্রামে মনীষীদের ছবি নিয়ে মিছিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বাংলাদেশী ভাষা তকমা দেওয়ার প্রতিবাদে আজ জঙ্গলমহলে ঝাড়গ্রামে পথে নেমে প্রতিবাদ মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে আগাগোড়া সামিল ছিলেন রাজ্যের 2 মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসরা। প্রতিবাদ মিছিল শেষে ঝাড়গ্রামের সভামঞ্চে ফের একবার বাংলা ভাষার অপমান, বাঙালি হেনস্থা ইস্যুতে সোচ্চার হন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে এনআরসি থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের এসআইআর বিতর্ক নিয়েও কেন্দ্রের শাসক দল বিজেপিকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না। অসম থেকে বাংলায় এনআরসি নোটিশ, অসম সরকারকে ধিক্কার। রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগরের ভাষাকে অপমান। ভোটার তালিকা থেকে একটাও নাম বাদ না যায়। বাংলা বললেই বাংলাদেশি বলছে। রাজ্য সরকারি অফিসারদের ভয় দেখানো হচ্ছে। এনআরসির ভয়ে লোকে আত্মহত্যা করছে। এর দায় কে নেবে? আমি তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ঙ্কর হবে। দলীয় নেতৃত্বদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে দলীয় নেতৃত্বকে চাঙ্গা করতে বার্তা দিলেন অভিষেক। এদিন তিনি তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে বিজেপিকে রুখতে ও মানুষের কাছে পৌঁছতেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ভার্চুয়াল বৈঠকে সাংসদ, বিধায়ক, জেলা নেতাদের ধরে প্রায় 9,000 তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাদের কাছে অভিষেকের নির্দেশ, আমি তুমি রাজনীতি দলে চলবে না। ব্যক্তিগত স্বার্থ ছেড়ে কাজ করার, দলের স্বার্থে কাজ করার বার্তা এর আগেও তিনি দিয়েছেন। এদিন সেই নির্দেশ আরও জোরালোভাবে এসেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। অভিষেক বলেন, আমি তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ঙ্কর হবে। আমি তুমি নয়, আমি ওয়ার্নিং দিচ্ছি, যারা আমি তুমি পলিটিক্স করবে তার পরিণাম খুব খারাপ হবে। কে কি দায়িত্ব পাবে তার তালিকা দলের কাছে আছে। এদিন হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, দলের ওপরে কেউ না, সবাইকে নিয়ে চলুন। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ দিচ্ছে আমি করব, আপনিও করবেন। ডায়মন্ড হারবারের সাংসদ আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দুর্বল করতে চাইছে বিজেপি। 21 সালের পর কতজন বিজেপি নেতা এসেছিল বাংলায়, এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। বিহারের পর বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি লিখে এই বিষয়ে জানিয়েছে, রাজ্যের নির্বাচন আধিকারিকদের ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা করতে বলেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে কোন রকম সম্মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকতে হবে। বিরোধী দলনেতা ও শুভেন্দু অধিকারীকে এই নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। তার বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলার ভিত্তিতে আদালতের এই নির্দেশ। কেন বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্যের নেতারা সেই প্রতিবাদ করেননি? মানুষ ক্ষুব্ধ, মানুষ সেই কারণেই বাংলার মানুষ, বাংলা ভাষী মানুষ তারা আপত্তি করেছেন, কালো পতাকা দেখিয়েছেন। এখন সেখান থেকে যদি তাদের লোকেরা এসে তার উপর আবার গলাবাজি করে, আপত্তিকর কথা বলে,
তর্কাতর্কি হয়েছে, সেই সময় নিজেরা গাড়ি ভেঙে এখন নাটক করছে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে শুভেন্দু জানিয়েছেন যে হাইকোর্টের নির্দেশ ছিল, তারপরেও হামলা চালানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি, রাজ্যপাল, হাইকোর্ট সবাইকে জানাচ্ছি। আমার মনে হয় শুভেন্দুর এই যে নালিশ জানানোর যে একটা প্রবণতা, একটা নালিশ, একটা দৃশ্য কিছু তৈরি করে নিয়ে নালিশ, তো সেটা শুধুমাত্র রাজ্যপাল, শুধুমাত্র দিল্লি গিয়ে একটা অমিত শাহকে হলুদ ফুলের তোড়া দিয়ে ওইগুলো আর দেখাবেন না আমাদের। আপনি বরং রাষ্ট্রসংঘে যান, আপনি রাষ্ট্রসংঘের একটা সেনাবাহিনী নিয়ে আসুন যেটা আপনাকে ঘিরে রাখবে। আপনি রাষ্ট্রসংঘের সাহায্য চান। এই রাজ্যপাল, অমিত শাহ, এগুলো কি ছোট হয়ে যাচ্ছে? রাজ্যপাল, ইউএন থেকে সেনা আসছে শুভেন্দুর জন্য, তারপরেও বিজেপি হারিতেছে শুভেন্দুদের নেতৃত্বে, এইগুলো আমরা দেখাতে চাই। ফলে আপনারা এই রাজ্যপালকে জানাবো, অমুককে জানাবো, তমুককে জানাবো, ধর এবং তৃণমূলের প্রেসিডেন্টের নামে এফআইআর করছি, মানে এফআইআর করেছেন শুভেন্দু অধিকারী। নিজেদের লোক গাড়ি ভেঙেছে। যারা বাংলাভাষী বিজেপি, যারা বিজেপি বাংলায় কথা বলেন, তারাই আপত্তিতে তো গাড়ি ভাঙছেন। যারা বিজেপি বাংলায় কথা বলেন তারাই তো নিজেরা শিকড়ের সংকট অনুভব করছেন, কারণ আসাম থেকে চিঠি আসছে, আসাম থেকে নোটিশ আসছে, রাজবংশীর কাছে আসছে, মতুয়ার কাছে আসছে, শুধু তো মুসলমান নয়, হিন্দুর কাছে আসছে। তো তারাই বিক্ষোভ করছিলেন। এখন নজর ঘোরাতে উদয়নবাবুর নামে এফআইআর, অমুকের নামে এফআইআর। ওই প্রতিবাদীর মধ্যে তো বিজেপির ওয়ার্কাররাও ছিল যারা বাংলা ভাষায় কথা বলে, তারা তো ওটাই বলার চেষ্টা করছিল আপনারা করছেন কি, যে বাংলা ভাষা ভাষা নয়, বাঙালি আমাদেরকে আপনারা নোটিশ ধরাচ্ছেন। তো তার থেকে নজর ঘোরাতে এইসব করছে। কিন্তু তার আগেই রেজিস্ট্রেশন এবং সেটাকে অ্যাকসেপ্ট করে তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েও দিয়েছে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষীয়ান সাংসদ, তিনি তার ইস্তফা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে পাঠিয়ে দিয়েছেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, মুখ্যমন্ত্রী এবং সংসদীয় দলের চেয়ারপারসন, তার কাছে নির্দিষ্টভাবে সরাসরি তার কাছে পাঠিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বারবার রিপোর্ট আসছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে দলনেতা, তিনি অসুস্থ, তিনি যেতে পারছেন না, ফলে একটা সমন্বয়ের অভাব তৈরি হচ্ছে। তো তারপরে কল্যাণবাবু বর্ষীয়ান সাংসদ, বিভিন্ন মামলাতেও তিনি তো একজন দক্ষ আইনজীবী, বিভিন্ন মামলাতেও তিনি ব্যস্ত থাকেন। তখন নেত্রী এবং সংসদীয় দল এটা অনুভব করেছেন যে ওখানে সমন্বয়ের কোনো অভাব হচ্ছে, এবং সেটা তো কাল সব সংসদীয় দলের বাকিরাও তো সেই মিটিংটায় পার্টিসিপেট করেছেন। তো তারপরে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাংসদ, বর্ষীয়ান আইনজীবী, তিনি যখন সরাসরি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন, তখন দলনেত্রী সেটা অ্যাকসেপ্ট করে হুইপের দায়িত্ব দিয়েছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে, আর ডক্টর ঘোষ দস্তিদারের পাশাপাশি ডেপুটি লিডার শতাব্দী রায়কে, অর্থাৎ নারী শক্তির আরও দুজন প্রতিনিধি তৃণমূলের তরফ থেকে সাংগঠনিকভাবে, দলীয়ভাবে অত্যন্ত তারা সম্মানিত এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ আরও দায়িত্বে এলেন। বলছি আজকে ইস্তফা দিয়েও সোশ্যাল মাধ্যমে সে মহুয়ার বিরুদ্ধে নিজের বক্তব্য দিয়েছে, বলেছে যে মহুয়ার পাশে 2023 সালে তিনি পাশে দাঁড়িয়েছিলেন, আর তার প্রতিদানে কল্যাণকে মিসোজিনিস্ট বলে উল্লেখ মহুয়া। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক আনুগত্যে আছেন, তিনি সাংসদ, তিনি দক্ষ আইনজীবী, কিন্তু প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা না হওয়াটাই বাঞ্ছনীয়। এবং কে কি বলছেন তাতে কারুর ক্ষোভ হতে পারে, কিন্তু মহিলাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা মহিলাদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে বোধহয় বেশ কিছু শব্দ প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি সংযত এবং সাবধানী হওয়া প্রয়োজন।
একটা বিষয় হয়েছে, দল সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা সংসদীয় দলের সকলেই ছিলেন সেই জায়গাটায়। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী একটি সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং কল্যাণবাবুর জায়গায় ডক্টর কাকলি ঘোষ দস্তিদার হুইপের দায়িত্বে এসেছেন। ফলে এরপর কোনো সিনিয়র নেতা দলের অভ্যন্তরীণ প্ল্যাটফর্মের বাইরে এমন কিছু কথা বলাটা বোধহয় উচিত নয়, কারণ দলের সাধারণ যারা কর্মী, সামনে আরও কঠিন লড়াই আসছে, অনেক দায়িত্ব গোটা দলের, সাংসদদের, দলের কর্মীরা লড়ছেন সিপিএমের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, কোথাও কোথাও কংগ্রেসের একাংশের বিরুদ্ধে, এবং সামনে বিজেপি যেভাবে সামাজিক সংকট তৈরি করছে, যেভাবে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে, এই সময় যদি নেতৃত্বের তরফে থাকা নেতারা, দায়িত্বশীল নেতারা এই ধরনের প্রকাশ্যে মন্তব্য করেন, সেটা সাধারণ কর্মীরা দুঃখ পান, তাদের একদমই সেটা মনোপুত হয় না। ফলে কল্যাণদাকে আমরা সম্মান করি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান, অভিজ্ঞ সাংসদ, আইনজীবী। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে সময়টা অনুপস্থিতি, যে সময়টা একটা মানুষ অসুস্থ তো হতেই পারে, আমি তো বহুদিন আগেই বলেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ এবং সেটা তো বেড়েছে, উনি ট্রিটমেন্ট চলছে। তো এখন সেই জায়গাটা কোথাও একটা স্মুথ ছিল না বলেই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছেছে। তো সেটা যদি স্মুথ থাকতো তাহলে এইসব বিষয়গুলো আসতো না। এখন কল্যাণবাবু আইনজীবী হিসেবেও ব্যস্ত, তাকে সত্যিই ব্যস্ত। মানে কল্যাণদা কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, কখনো দেশের অন্য দিকের কোর্ট, ফলে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছিল। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কাল সংসদীয় দলের বৈঠকে আলোচনার পর এই সিদ্ধান্তটা অনুমোদন করেছেন। ফলে আমাদের সকলেরই অনুরোধ যে কল্যাণদার যদি কোনো বক্তব্য থাকে, দুঃখ থাকে, ক্ষোভ থাকে, সেটা এই মুহূর্তে দলের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই ভালো।